আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এখনো আমার লাইভে কেউ যুক্ত হয় নাই। কে যুক্ত হলো বা না হলো সেটা বিষয় না, বিষয় হচ্ছে কি আমি কি বলতে আসছি এবং কি বলবো সেটা। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ডাকসু নির্বাচনের ফলাফলের প্রভাব কি এবং ভবিষ্যতে কি হতে পারে। আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, ডাকসু নির্বাচনের ফলে যে অন্যান্য যে ছাত্র সংসদ গুলো আছে সেগুলোর উপরে কি প্রভাব পড়তে পারে, জাতীয় রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, ছাত্র সমাজের রাজনৈতিক চেতনার উপর কি প্রভাব পড়তে পারে, শক্তির ভারসাম্য এবং বিরোধী কণ্ঠস্বর কেমন হতে পারে, এবং জাতীয় নির্বাচনের পূর্বাভাস। এছাড়াও আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডাকসু এবং ছাত্র সংসদ নির্বাচনের পরে ঐতিহাসিক কিছু ঘটনা ঘটেছে এবং ঐতিহাসিক রাজনৈতিক কিছু প্রভাব পড়েছিল, সেগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ডাকসু নির্বাচন হয়ে গেল গতকাল 9 সেপ্টেম্বর 2025 সালে। অনেক নাটকীয় ভাবে নির্বাচনটা শেষ হলো। যদিও নির্বাচন নিয়ে ছাত্রদল এবং মোয়াম্মা ফাতেমার সহ আরো বেশ কয়েকজন বলছে নির্বাচন বিতর্কিত হয়েছে বা নির্বাচন পক্ষপাতদুষ্ট হয়েছে, কিন্তু অন্যদিকে আমরা দেখেছি মেঘমল্লার বসু এবং ছাত্র শিবির এরা কিন্তু খুব যে নির্বাচন যে ফলাফলটা ঘোষণা হয়েছে সেটা এরা কিন্তু বেশ সন্তুষ্ট আছে। তো এই নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিধস বিজয় হয়েছে। ছাত্র শিবির এক কথা হচ্ছে তারা কল্পনাতীত ভাবে বিজয় লাভ করেছে। তো এই বিজয়ের ফলে ছাত্র শিবিরের ভাতৃপ্রতিম সংগঠন আপনার জামাতে ইসলাম, এই জামাতে ইসলাম কিন্তু এখন একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা পাবে। সামনে জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে কিন্তু এই ডাকসুর যারা নির্বাচিত হয়েছে ছাত্র শিবিরের থেকে, এরা কিন্তু এই জামাতের মুখপাত্র হিসেবে কাজ করবে এবং জামাতের বিষয়গুলো নিয়ে এরা কিন্তু খুব সহজে কথা বলবে। এটা একটা বিষয় যেটাকে জাতীয় নির্বাচনের একটা প্রভাব ফেলবে। অর্থাৎ আপনার কিছুদিন পরে বা 26 সালে যে নির্বাচনের কথাটা চলছে সেই নির্বাচনে কিন্তু একটা প্রভাব রাখবে কিন্তু এই ডাকসুর যে ভিপি এবং জিএস হয়েছে এরা। এরপরে আসে ক্যাম্পাসের শিক্ষা ও ক্যাম্পাসের পরিবেশ। দেখেন, এই যে যারা নির্বাচিত হয় এই ডাকসু বা রাকসু, চাকসু, জাকসুতে, এই লোকেদের কাছে কিন্তু কিছু দায়িত্ব থাকে। শিক্ষার্থীদের সব ধরনের দাবি দেওয়া, আন্দোলন সবকিছু কিন্তু এদের মাধ্যমেই সিনেটে এই দাবি দেওয়া জানানো হয় এবং সেইগুলো আদায় করে নেওয়ার জন্য কিন্তু এরা সম্মুখে অর্থাৎ অগ্রভাগে অবস্থান নেন। তো এখন দেখার বিষয় যে ক্যাম্পাসের পরিবেশটা কি শান্তিপূর্ণ থাকে নাকি অশান্তিপূর্ণ হয়ে যায়। দুঃখিত, আমি একটু বাইরে যেতে হচ্ছে কারণ ঝড় উঠেছে। আবার দরজা জানালা গুলো লাগাতে হবে। আমার বেশ কিছু কাপড় চোপড় বাইরে রাখা আছে, সেগুলো উঠাতে হচ্ছে। রাজশাহী শহরে আজকে এই মুহূর্তে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আমি যে কাপড় চোপড় গুলো রাখছিলাম সেগুলো প্রায় ভিজে গেছে। অবস্থা খুবই খারাপ, যদিও মনে হচ্ছে শুকাই গেছে। এই যে ক্যাম্পাসে এই আমার জুনিয়র কি হাল। এই দুটা খুলে দাও, খুলে দাও। ও খুলে গেছে, যাও 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 যাও। বৃষ্টি দুটা ভিজে যাচ্ছে। সেই বৃষ্টি। কথা বলছিলাম ডাকসু নিয়ে, এখন তো রাকসু নিয়ে আলোচনা চলে আসছে। কি একটা অবস্থা।
আছে আজকে বেশ খুব প্রচন্ড গরম পড়েছে, সেই গরমের প্রেক্ষাপটে আছে এই বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে, পরিবেশটা বেশ ঠান্ডা হয়ে গেল এই বৃষ্টির মাধ্যমে। তো ঝুম বৃষ্টি, আমি খুব দ্রুতই আবার হচ্ছে মূল আলোচনার মধ্যে প্রবেশ করার চেষ্টা করছি। আপনারা একটু আমাকে সময় দিচ্ছেন, ধৈর্য ধরে অপেক্ষা করেন। তো যে মূল আলোচনা হচ্ছে যে, দেখেন বাংলাদেশে ছাত্র রাজনীতির মধ্যে বেশ কিছু খারাপ বিষয় আছে। খারাপ বিষয়গুলো আসলে তো যে কথা বলছিলাম যে খারাপ বিষয়, দেখেন বাংলাদেশের ছাত্র রাজনীতিতে যে খারাপ বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে হলে হলে প্রত্যেক রাজনীতি যারা করে তাদের কাছে কিন্তু অস্ত্র থাকে। আমরা আছে দেখেছি যে 5ই আগস্টের পরে আমি নিজে থেকে এবং লাইভ করেছিলাম ওই সময় ইউটিউব চ্যানেল থেকে, যে প্রায় যারা ছাত্রলীগের নেতাকর্মী ছিল তাদের রুম থেকে কিন্তু ধারালো অস্ত্র সংগ্রহ করেছি এবং অনেক মদের বোতল পর্যন্ত পেয়েছি, আরো অনেক অনেক জিনিস পেয়েছিলাম যেগুলো আর বলার বিষয় না। তো এখন বিষয় হচ্ছে কি, এই যে ছাত্র সংসদ নির্বাচনের পরে যদি প্রার্থী মানে যারা আছে নেতৃত্বে এসেছেন এরা যদি দুর্বল হয় বা এরা যদি কোনো কারণে নিজেদেরকে যদি হচ্ছে ধরে রাখতে না পারে তাহলে কিন্তু পরিস্থিতিটা উত্তপ্ত হবে এবং প্রথম পর্যায়ে আমরা দেখবো যে কথা কাটাকাটি, এরপরে ধাক্কাধাক্কি, এরপরে দেখা যাবে যে গোলাগুলি হচ্ছে। এবং গতকালই যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক এবং অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়ের দিকে আগায় যাচ্ছিল। যেমন যেমন হচ্ছে ছাত্র দলকে সহায়তা করার জন্য হচ্ছে আপনার বিএনপির অঙ্গ সংগঠন গুলো হচ্ছে এগিয়ে এসেছিল এবং ছাত্র শিবিরকে সহায়তা করার জন্য কিন্তু জামাতের লোকেরাও গিয়েছিল, আমরা যেগুলো দেখেছিলাম। এবং দুপক্ষই অবস্থান নিয়েছিল, কিন্তু প্রশাসনের বেশ বিচক্ষণতায় কিন্তু সেই সমস্যা থেকে আমরা উত্তরণ লাভ করেছি। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, বড় ধরনের একটা ঝামেলা থেকে আমরা মুক্তি হয়েছি। আমি যেটা বলছিলাম যে ক্যাম্পাসের পরিবেশ, এবার আসছে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে ছাত্র সমাজের রাজনৈতিক চেতনা। আমরা খেয়াল করে দেখেছি যে দীর্ঘদিন যাবত আমরা শুনি যে আই হেট দ্য পলিটিক্স। এই যে আই হেট পলিটিক্স মানে কি, আমি রাজনীতিকে ঘৃণা করি, এই যে কথাটা প্রচলিত হয়ে গেছিল, এই কথাটার যদি পরিবর্তন যদি আনতে হয় তাহলে অবশ্যই সৎ এবং যোগ্য নেতৃত্ব বাছাই করা এখন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। এবং যারা ভিপি হবে, জিএস হবে বা দেখা যাচ্ছে বিভিন্ন দায়িত্ব পাবেন এবং সিনেটার হচ্ছে আপনার দাবি দাওয়া উত্থাপন করবেন, একই সাথে যারা আপনার হচ্ছে হল সংসদ থেকে নির্বাচিত হবেন উনারা যখন হচ্ছে ছাত্রদের জন্য কথা বলবেন এবং হচ্ছে ছাত্রদের দাবি দাওয়া গুলো তুলে ধরবেন, এই যে তখন কিন্তু মানুষ ভাববে যে না, এটা একটা দায়িত্ব, এটা একটা কর্তব্য। রাজনীতি করা মানেই যে হচ্ছে আপনার মানে চাঁদাবাজি করা, টেম্পো স্ট্যান্ড দখল করা বা দেখাচ্ছে অস্ত্রের ঝঞ্ঝানি, কিংবা হচ্ছে কাউকে এক বন্ধু আরেক বন্ধু হচ্ছে অন্য একটা রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছে এই জন্য যে মারপিট করতে হবে, এমন না। কিন্তু তখন দেখবে যে না, আমরা রাজনীতি করি আমরা আসলে সহায়তা করার জন্য, একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করি। এই যে বিষয়গুলো, এখন রাজনৈতিক সচেতনতা বাড়ানোর প্রয়োজন। আমাদের যে ডাকসু চাকসু, এই যে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ছাত্র সংসদটা বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক অসচেতনতা তৈরি হয়েছে।
যেটা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো আছি, এবং এই বিশ্ববিদ্যালয়ে যদি অনেক শিক্ষার্থীকেই আমি জিজ্ঞাসা করেছি যে রাকসু সম্পর্কে তোমার ধারণা কি, বা রাকসুতে তুমি নির্বাচন করছো কিনা, বলে যে রাকসু কি, রাকসু সম্পর্কে আমার কোনো ধারণা নাই। বা এই যে রাকসু সম্পর্কে অসচেতনতা, রাকসুর প্রতি যে বা হচ্ছে ডাকসু বা ছাত্র সংসদ সম্পর্কে এদের যে কোনো ধারণা নাই, এই যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে কেন, এই অনীহাটা আসছে কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে, বা প্রতিপক্ষ ভাবার কারণে, বা দেখা যাচ্ছে বন্ধু সংগঠন, বা দেখা যাচ্ছে সহযোগী সংগঠন না ভেবে প্রতিপক্ষ বা শত্রু জ্ঞানে একজন আরেকজনের সাথে হচ্ছে লাগালাগি করছে। আমার সোহাগ আহমেদ কমেন্টস করছে, কেমন আছিস? হ্যাঁ দোস্ত, আমি ভালো আছি, তুই কেমন আছিস? অনেকদিন পরে তোর সাথে কথা হচ্ছে, ভালো লাগলো লাইভের মধ্যে, আর কথা হচ্ছে না। তো যেটা বলছিলাম, রাজনৈতিক সচেতনতার বিষয়ের পরে আসছে শক্তির ভারসাম্য এবং বিরোধী কণ্ঠস্বর। দেখেন, ছাত্র সংসদ করার উদ্দেশ্য হচ্ছে দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে যেন যোগ্য এবং শক্ত রাজনীতিবিদ তৈরি হয়। শুধু রাজনীতিবিদ না, এখান থেকে তৈরি হবে যে মাথাগুলো, যে পেশি শক্তিগুলো আসবে, এরাই কিন্তু পরবর্তীতে রাষ্ট্রের হাল ধরবে, এবং এদের মাধ্যমে কিন্তু রাষ্ট্রের রাজনৈতিক, কূটনৈতিক আর অর্থনৈতিক, মানে এক কথায় সার্বিক উন্নয়নের যে বিষয়টা, সেটা কিন্তু জড়িয়ে আছে। এখন বিশ্ববিদ্যালয় বা কলেজের যে ছাত্র সংসদ গুলো থাকবে, সেখানে সিনেট থাকবে, সেই সিনেটে কিন্তু পদাধিকার বলে সভাপতির পদে থাকবে না হচ্ছে প্রিন্সিপাল কিংবা হচ্ছে ভিসি স্যার। তো উনাদের সাথে যখন ছাত্র প্রতিনিধিরা বসবেন এবং বিষয়গুলো নিয়ে ছাত্রদের যে দাবি দেওয়া, চাওয়া বা যেটা প্রয়োজন, এক কথায় আছে ছাত্রদের উন্নয়নের জন্য যে ভাবনাগুলো, তারা যখন দাবি দেওয়াগুলো জানাবে, তখন কিন্তু তাদের মধ্যে একটা যে সক্রিয় ভাব, বা দেখা যাচ্ছে যে এক কথায় হচ্ছে গণতান্ত্রিক যে মনোভাব, সেটা কিন্তু জেগে উঠবে। এবং এই গণতান্ত্রিক বিষয়টা যদি হচ্ছে আপনার চালু হয়ে যায়, তখন কিন্তু বিরোধী কণ্ঠস্বর থাকবে। আমরা বিগত সময়ে দেখেছি যে বিরোধী কণ্ঠস্বরকে কিন্তু রোধ করা হয়েছে, অর্থাৎ বিরোধ মানে সরকারের বিরুদ্ধে কথা বলা হলে সে একজন দেশদ্রোহী কিংবা জামাত শিবির, বা দেখা যাচ্ছে বিএনপি বা ছাত্র দল, এরকম বলা হয়েছে। অনেক সময় দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক সম্ভ্রান্ত ব্যক্তি বা রাজনীতিবিদ, বা দেখা যাচ্ছে সমালোচক হচ্ছে এইরকম হচ্ছে বিরোধী কণ্ঠস্বর হওয়ার কারণে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু অত্যাচার, নির্যাতনেরও শিকার হয়েছেন, আমরা দেখেছি বিগত সময়ে। তো এই যে বিরোধী কণ্ঠস্বর যদি একটা রাষ্ট্রে যদি না থাকে, বা সংসদে যদি না থাকে, তাহলে সেই রাষ্ট্রের উন্নয়ন হচ্ছে কিনা, চুরি ডাকাতি লুটপাট হচ্ছে কিনা, ঘুষ দুর্নীতি এর ছড়াছড়ি হচ্ছে কিনা, এইগুলো বিষয় নিয়ে কিন্তু কথা হয় না। অনেক সময় দেখা যায় যে সরকার একপাক্ষিক ভাবে এবং রাষ্ট্র বিরোধী কোন একটা পদক্ষেপ নিল, বা দেখা যাচ্ছে পররাষ্ট্রনীতিতে সরকার পিছিয়ে পড়ে, কিন্তু বিরোধী কণ্ঠস্বর যদি না থাকে। বিরোধী কণ্ঠস্বর যদি থাকে, তাহলে হচ্ছে সরকারের বিরুদ্ধে, বা দেখা যাচ্ছে যে ক্ষমতায় যারা থাকে তাদের যে একটা সমালোচনা করে, বা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার একটা সুযোগ থাকে। এই যে একটা গণতান্ত্রিক পরিস্থিতি বা গণতান্ত্রিক ব্যবস্থা, এটা যদি কার্যকর হয়, তাহলে বাংলাদেশের কিন্তু রাজনীতির একটা পটভূমি নতুন ভাবে সৃষ্টি হবে। আমরা দেখেছিলাম যে বিগত সময়ে যখন হচ্ছে আপনাদের এই বিরোধী কণ্ঠস্বরটা খুব স্ট্রংলি পদক্ষেপ নেয় বা কথা বলে, তখন কিন্তু আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের রাষ্ট্র তখন কিন্তু বেশ একটা ভালো পর্যায়ে গেছে, বা ভালো পদক্ষেপ নিয়েছে, ভালো কাজ হয়েছে, ঘুষ দুর্নীতি বা দেখা যাচ্ছে অন্যায় কিছুটা হলেও কমেছিল। তো এরপরে যে বিষয়টা হচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বাভাস, হ্যাঁ ডাকসু হয়েছে, ডাকসুর পরে হবে জাকসু, রাকসু, চাকসু, এরপরে আরো অন্যান্য ছাত্র সংসদ গুলো কার্যকর হবে। তো ডাকসু নির্বাচনে কিন্তু ছাত্র শিবির জয়ী হয়েছে। এবার আমি এখন পর্যন্ত যতজন ব্যক্তির সাথে কথা বলেছি, তাদের মতে ছাত্র শিবির কিন্তু এগিয়ে আছে।
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে ছাত্র শিবির কিন্তু একটা জায়গা করে নিয়েছে, যেখানে কিন্তু ছাত্রদল এবং বামের একটা বেশ শক্তিশালী অবস্থান। আমরা দেখতে পেয়েছি যে যে মেঘমল্লার বসু বেশ ভালো একটা ভোট পেয়েছে। মেঘমল্লার বসু মানে ও একটা ভালো একটা অবস্থানে আছে, এবং ছাত্র দলের যে ভিপি পদে দাঁড়িয়েছিল হচ্ছে আবিদ। আবিদ ছেলেটা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে, উনি আমার সিনিয়র। উনি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছে এবং উনি যথেষ্ট ভদ্রতাও দেখিয়েছেন। তো উনিও ভালোই ভোট পেয়েছেন। তো এরপরে আসছে সাদিক কায়েম এবং হচ্ছে ফরহাদ, এস এম ফরহাদ। দুজন, এই দুজন হচ্ছে একজন ভিপি হয়েছেন, একজন হচ্ছে জিএস হয়েছেন। তো দেখেন এই যে ডাকসুর যে ছাত্র সংসদ, এটার প্রভাব কিন্তু সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো ছাত্র সংসদ থাকবে প্রত্যেকটার উপরেই পড়বে। এবং এই ডাকসুর নির্বাচনের ফলাফলের উপরে আপনার হচ্ছে বাকি যে ছাত্র সংসদ যে নির্বাচন হবে সেগুলোতেও শিবিরই কিন্তু জয়ী হবে, এরকম একটা ধারণা করা হচ্ছে। আমি যদিও কোনো রাজনৈতিক দলের না বা শিবিরের প্রশংসা করছি তা না, কিন্তু আমি কিন্তু শিবির এবং ছাত্র দলের কড়া সমালোচক, এই কথাটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো এরপরে যে কথাটা বলছি, জাতীয় নির্বাচনের পূর্বাভাসের কথা বলি। হচ্ছে আপনার এতক্ষণ তো হচ্ছে ছাত্র সংসদের নির্বাচনের পূর্বাভাস বলেছি, এখন জাতীয় সংসদ নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে যদি সারা মানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের, যদি অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে যদি হচ্ছে ছাত্র সংসদ যদি শিবিরের দখলে যায়, তাহলে কিন্তু জামাত কিন্তু খুব একটা ভালো একটা মানে পর্যায়ে থাকবে। এর কারণ হচ্ছে ছাত্র শিবির হচ্ছে জামাতের মুখপাত্র হিসেবে কাজ করবে, এবং জামাতের যে রাজনৈতিক একটা এজেন্ডা থাকবে বা আছে রাজনৈতিক ভাবে যে পদক্ষেপ গুলো নেওয়া, এগুলো কিন্তু শিবিরের মাধ্যমে প্রচার প্রচারণা করবে। এটা কিন্তু জামাতের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এই হলো বিষয়। এবং জাতীয় নির্বাচনে কিন্তু মানে ঐতিহাসিক ঘটনা আছে ডাকসু এবং হচ্ছে চাকসু নিয়ে। মানে এক কথা আছে, ছাত্র সংসদ নির্বাচনের পরে কিন্তু জাতীয় নির্বাচন হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান আমলেও, এবং সেই সময়ে আমরা দেখতে পেয়েছি যে এই মানে ছাত্র সংসদ নির্বাচনের পরে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আমি এখন সেই ঐতিহাসিক ঘটনাগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রথম মানে পাকিস্তান 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, সেই সময়ে পরে 1953 সালে যখন ডাকসু নির্বাচন হয়, ডাকসু নির্বাচনে কিন্তু আপনার হচ্ছে ছাত্ররা পাকিস্তান সরকারের নীতি ত্যাগ করে এক কথা প্রগতিশীল ছাত্রদেরকে ভোট দেয়, এবং সেই সময় কিন্তু একটা মানে ছাত্র রাজনীতিতে একটা মানে বিশাল একটা গতি আসে। এরপরে 1963 সালের ডাকসু নির্বাচনে মাওলানা ভাসানীর অনুসারী অর্থাৎ ন্যাপপন্থী ও বামপন্থী ছাত্ররা ডাকসুতে প্রভাব বিস্তার করে। এই নির্বাচনের মাধ্যমে পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়, এবং যা 1966 সালের 1969 সালের গণ অভ্যুত্থানের যে ভিত্তি প্রস্তর সেটা স্থাপন করে। তার মানে দেখেন যে 1963 সালে 1953 সালে এবং 1953 সালে হচ্ছে প্রগতিশীল ছাত্রদের নেতৃত্ব হচ্ছে ডাকসু চলে আসে। এরপরে 1963 সালের ডাকসু নির্বাচনে হচ্ছে আপনার হচ্ছে মানে মাওলানা ভাসানীর হচ্ছে বামপন্থীরা প্রভাব বিস্তার করে, কঠিন ভাবে প্রভাব বিস্তার করে। এরপরে হচ্ছে এবং 1969 যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান সেটার ভিত্তি স্থাপন হয়। এবং 1966 সালের ডাকসু নির্বাচন তৎকালীন মানে ভিপি নির্বাচিত হন তোফায়েল আহমেদ। উনি হচ্ছেন আওয়ামী লীগের নেতা ছিলেন। এবং 1966 সালে যখন হচ্ছে ডাকসু নির্বাচন হয়, তখন তারপরে ডাকসু নির্বাচনের পরে যখন এই যে আওয়ামী লীগ ঘেঁষা হচ্ছে তোফায়েল আহমেদ হচ্ছে ভিপি নির্বাচিত হন, তখন 6 দফার সমর্থনে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেন। দেখেন 6 দফা একটা বাংলাদেশ রাষ্ট্র গঠনের আগে 6 দফা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ
খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, সেই বিষয়ের পক্ষে দাবি উত্থাপনের সহায়তার জন্য বা প্রচার প্রচারণার জন্য বা ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করেন, সমর্থন দেওয়ার জন্য। এর ফলে জাতীয় মুক্তি আন্দোলনে ডাকসুর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখতে পাই যে 1970 সালে কিন্তু ডাকসু নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের পরেই কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সরি কবির ভাই, টেবিল ফ্যানটা আসলে হচ্ছে কি বাইরে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আসলে সাউন্ড আমি ক্লিয়ার করতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি চাচ্ছি না যে বিষয়গুলো আছে ডিলে করি, কারণ বলে দিতে হবে আমার সময় নাই, আমার পরীক্ষা চলছে। তবে ধন্যবাদ, হ্যাঁ আপনি সমস্যাটার কথা বলেছেন। তো 1970 সালে যখন ডাকসু নির্বাচন হয়, এবং এই নির্বাচনের পরে কিন্তু একটা ভালো প্রভাব বিস্তার করে মানে ওই সময় ছাত্রলীগ, আওয়ামী লীগের লোকেরা, এবং হচ্ছে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমরা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা দেখতে পাই ডাকসুর যারা আছে নির্বাচিত হয়েছিলেন তাদের মাধ্যমে। 1983 সালে কিন্তু ডাকসু নির্বাচন হয়েছিল, এবং ভিপি হন মাহবুবুল হক চাষী, যিনি বিএনপি ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ, এবং জিএস হন আসম আব্দুর রব ছাত্রলীগ এবং রাশেদ ঘনিষ্ঠ। এরপর ছাত্ররা একত্রিত হয়ে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করে। বিশেষ করে 1983 সালে শিক্ষা আন্দোলন ও পরবর্তী গণ আন্দোলনে ডাকসু নেতাদের ভূমিকাই ছিল প্রধান। তাহলে বুঝতে পারছেন যে ডাকসু নির্বাচনের পরে কি কি প্রভাব হয়েছে। এবং সর্বশেষ যেটা হচ্ছিল 1990 সালের ডাকসু নির্বাচনের পরে যারা নেতৃত্বে এসেছিলেন, এদের হাত ধরে কিন্তু স্বৈরাচার এরশাদের পতন ঘটে, এবং স্বৈরাচার এরশাদ কিন্তু কোমর সোজা করে আর কখনো ক্ষমতায় আসতে পারেনি, সবসময় বিরোধী দল হিসেবে থেকেছে। তো এই যে ডাকসুর যে ইতিহাস, এটা কিন্তু একটা গৌরবোজ্জ্বল ইতিহাস। শুধু তাই নয়, ডাকসুর এই যে ইতিহাস, এই ইতিহাসের পরে কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ফেলেছে, মানে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং এই পদক্ষেপের কারণে কিন্তু অনেক সরকারের গদি উল্টে গেছে, এবং সে কিন্তু গদি রক্ষা করতে পারেনি, এটা একটা বিষয়। এরপরে আসে আছে ভবিষ্যতে। আমি এতক্ষণ যে আলোচনা করছি, সে আলোচনাগুলোর মধ্যেই ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ গুলো হচ্ছে ডাকসু এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা একটা প্ল্যাটফর্ম এসেছে, গণতান্ত্রিক প্ল্যাটফর্ম। যদি এই প্ল্যাটফর্মটাকে চালু রাখতে ব্যর্থ হয়, তবে আমরা দেখতে পাবো যে হল দখল নেওয়া বা দেখা যাচ্ছে যে প্রভাব বিস্তার নেওয়া, অস্ত্রের ঝনঝনানি, বিভিন্নভাবে আক্রমণ করা হবে, ট্যাগিং করা হবে, সেই সাথে দেখা যাচ্ছে যে অনেক মায়ের কোল খালি হবে, অনেকেই হাত পা হারাবে, অনেকেই অন্ধ হবে, অনেক 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 ঘটনা আমরা দেখতে পারবো। কিন্তু যদি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, এবং এই গণতান্ত্রিক ব্যবস্থার কারণে যে সংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা আরো শক্তিশালী হবে আশা করি। ধন্যবাদ সবাইকে, আমার লাইভ যারা দেখেছেন প্রত্যেককে ধন্যবাদ। আর পরবর্তী লাইভ এবং ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। সেই সাথে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই রিয়াক্ট দিবেন, সেটা অ্যাংরি রিয়াক্টও দিতে পারেন, লাভ রিয়াক্টও দিতে পারেন, আবার হাহাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তি স্বাধীনতা। অশ্লীলতা ত্যাগ করে আপনারা যা খুশি তাই হচ্ছে কমেন্টস করতে পারেন, তবে অশ্লীল কথাবার্তা বা সাইবার বুলিং এর মতো বিষয়গুলো আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।